নির্বাচনের সময় বিএনপিকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নয় বরং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সবার বর্তমান সরকারকে সহযোগিতা করা উচিত। এর আগে দশম সংসদ নির্বাচনের সময় সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়ে আলোচনার দরজা খোলা আছে বলে জানালেও এবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই। এখন নতুন আইন করে ইসি গঠনেরও সময় নেই ও সুযোগ নেই জানিয়ে দলটির নেতারা বলছেন, ইসি গঠনে সার্চ কমিটির কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের এমন অবস্থানে গণতন্ত্র উদ্ধারে সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করে 2014 অথবা 18 সালের মতো নির্বাচন খেলা আর মেনে নেওয়া হবে না। দেশের এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল তারাই নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। এমন বাস্তবতায় ইসি গঠনে স্থায়ী সমাধান চেয়েছে জাতীয় পার্টি। নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে কি চলছে, এই আলোচনায় আজ রাজকাহনে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপিকে আমরা পেয়ে যাবো আশা করছি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকের রাজকাহনে। আমি শেখ রবিউল আলম আপনার কাছ থেকে শুরু করি যে মানে আন্দোলন হবে বলছেন, আপনারা আলোচনার প্রস্তাব দিচ্ছেন নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে, সেটির বিষয়েও সরকার নাকচ করছে, মানে নির্বাচনের নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই বলছেন আপনারা। পরেও বলছেন আন্দোলন। এই আন্দোলনটা তো অনেক দিন ধরেই বলছেন, আসলে কি রূপরেখাটা কি আপনাদের মধ্যে ঠিক হলো? যেমন গয়েশ্বরচন্দ্র রায় বলছেন যে বাঁশের লাঠি ঝাড়ু নিয়ে রাজপথে নামার কথা, হাফিজউদ্দিন বলছেন ঘর কোনো বিএনপিকে আর দেখা যাবে না। আসলে কি হবে, এরকম কথা তো অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। আপনি ধন্যবাদ আপনাকে। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আপনারাই প্রথমে এমন ভাবে উপস্থাপন করেন যেটা তাদের গুরুত্ব হারিয়ে যেতে চায়। সমস্যাটা হচ্ছে নির্বাচন নিয়ে একটা বড় সংকট আছে। ভোটাররা ভোট বিমুখ হয়েছে, রাজনৈতিক দল নির্বাচনে কোনো সুযোগ পাচ্ছে না। সরকার দলের প্রার্থী মানে উইন, নির্বাচন কমিশন সরকারের আদেশ নির্দেশ মেনে শুধুমাত্র নৌকা মার্কা প্রার্থীকে উইন করানোর দায়িত্ব যেখানে নিয়েছে, এই ধরনের একটা সংকটে আন্দোলন হলে আন্দোলন, সমঝোতা হলে সমঝোতা, যে কোনো প্রক্রিয়ায় হোক না কেন মানুষের ভোটাধিকার উদ্ধার করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনার ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার নির্বাচন প্রক্রিয়া দখল করে অনির্বাচিত ভাবে রাষ্ট্র ক্ষমতায় আছে এবং সেটা প্রলং করতে চায়। এই রকমের একটা সংকটে বিএনপি চায় যে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার তাই করতে হবে। এটা জনস্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। এখন প্রশ্ন হলো যে নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছে, আমরা কি পেয়েছি? রকিবউদ্দিন পেয়েছি, নুরুল হুদা পেয়েছি। তারা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে অসহায় করেছে, একটা ক্রেডিবল নির্বাচন করতে সক্ষম হয়নি, সরকারের আদেশ নির্দেশ পালন করেছে। কোনো মানুষ মনে করে এটা সরকারি একটা সহযোগী সংগঠনে পরিণত হয়েছে। অস্বীকার করব না যে ক্রেডিবল নির্বাচনের জন্য দুটি জিনিসই প্রয়োজন রয়েছে, স্বতন্ত্র নির্বাচন কমিশন এবং এটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় না, সেটা 14, 18 এবং সাম্প্রতিক উপনির্বাচনগুলিতে প্রতিষ্ঠিত বলেই জনগণই কিন্তু ভোট বর্জন করেছে। অর্থাৎ যদি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হয়, রাজনৈতিক দলগুলির সমান সুযোগ নিশ্চিত করতে হয়, তাহলে নির্দলীয় হোক অথবা অন্য ফোরামে হোক না কেন একটা ইনকাম গভর্নমেন্ট দরকার, অন্তর্বর্তীকালীন সরকার দরকার। সেটা নিয়ে আওয়ামী লীগ আলোচনা করলে ভালো, আর যদি আলোচনা না করে তাহলে এবার নিশ্চয়ই আওয়ামী লীগকে বাধ্য করা হবে গণ আন্দোলনের মাধ্যমে। নির্বাচন খেলা হতে দেওয়া হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থ বলেছেন, নির্বাচন মানুষের অধিকার, এটা খেলা নয়। অতএব এই যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া কিভাবে স্বচ্ছ করা যায়, সকলে যাতে অবাধে ভোট দিতে পারে, প্রয়োজন হলে সংবিধান সংশোধন হবে, প্রয়োজন হলে সব দলের মধ্যে আলোচনা করে সরকারটি নির্বাচনকাল কেমন হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আওয়ামী লীগ করলে ভালো, আর না করলে এবার আওয়ামী লীগকে তাদের অধীনে নির্বাচন করে গণতন্ত্র হরণ করা, জনগণের ভোটাধিকার হরণ করতে আর দেওয়া হবে না। এখন আপনি বলছেন কোন ধরনের আন্দোলন হবে? যে ধরনের আন্দোলন করলে আওয়ামী লীগ বাধ্য হয় সেই ধরনের আন্দোলন হবে। আমি আবারও বলছি, রাষ্ট্র আওয়ামী লীগের একদলীয় শাসন এবং একদলীয় রাজনীতি প্রতিষ্ঠিত করতে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। বাংলাদেশের মানুষকে তার গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে হবে, ভোটার অধিকার ফিরে দিতে হবে। সুমতি হলে ভালো, আমি আবারও বলি, আর সুমতি না হলে মানুষ খুশি উঠবে, আমরা নেতৃত্ব দেবো এবং আন্দোলন সময় বলে দেবে কিভাবে হবে।
সময় বলবে কোন ধরনের আন্দোলন হবে। অর্থাৎ সংবিধান সংস্কার করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে, নির্বাচন কমিশন আইন করে পারলে ভালো, আর সেটা যদি না হয় একটা সাংবিধানিক কমিশন আপাতত করা যায় কিনা, সেটা করে যদি নিরপেক্ষ নির্বাচন কমিশন হয়, নিরপেক্ষ সরকার হয়, নিশ্চয়ই মানুষ ভোটমুখী হবে, রাজনৈতিক দলগুলি অধিকার ফিরে পাবে, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি প্রতিষ্ঠিত হবে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, রাজনীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণের সুযোগ হবে মানুষের। অর্থাৎ 16 কোটি মানুষকে আপনি রাজনীতি থেকে বিরত রেখে তার সাংবিধানিক এবং আপনার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতায় থাকার বাসনার জন্য বক্তব্য দিবেন, রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখবেন, আর নৌকা মার্কার প্রার্থী ভোট ছাড়া গেজেটে প্রকাশ করে মেম্বার অফ পার্লামেন্ট করবেন, সেটা হবে না, সেটা হতে দেবেন না। শেখ রবিউল আলম, এটা স্পষ্ট। আপনি বলছিলেন যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়কে এমন ভাবে উপস্থাপন করি যেটি সেটার গুরুত্ব হারায়, কিন্তু আপনারাও যে আন্দোলন আন্দোলন বলে বলে সেই আন্দোলনের আহ্বানের গুরুত্বটা হারাচ্ছে কিনা সেই প্রশ্নটা করতে চাই। এবং এই প্রশ্নটা করতে চাই যে 14 সালের আগেও এরকম আন্দোলন, মানে নির্বাচনে আপনারা যাবেন না, হতে দেবেন না, এই ঘোষণাটি ছিল। এবারেও 14 সালে নির্বাচন হয়েছিল নাকি? হয়েছিল। 153 আসনের নির্বাচনের আগে সরকার হয়ে গিয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গিয়েছে, বাকি আসনে 5% ভোট পারেন। এটা কি নির্বাচন? নির্বাচন মানে কি তফসিল ঘোষণা? নির্বাচন মানে হচ্ছে প্রত্যেকটা ভোটারকে অবাধে তার ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া, এবং যাকে ভোট দেওয়া হয়েছে তার পক্ষে গণনা করা, এবং যে ফলাফল হয়েছে তা অবাধে প্রকাশ করা, এবং প্রচারকালীন সময় সব দলকে সমান সুযোগ দেওয়া। সেটা হয়েছিল? হয়নি। অর্থাৎ সেটাও আন্দোলন, সফল আন্দোলন ছিল। আপনি যে বলছেন আন্দোলন ব্যর্থ হয় নাই, 14 তো ব্যর্থ হয় নাই, 15 তো ব্যর্থ হয় নাই, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পতিত হয়েছে। এবারেও কি সেরকমই আপনারা সফল হয়েছেন বলে মনে করবেন? আমি দুঃখিত, বুঝতে পারি না। মানে এবারও কি সেই রকমই কিছু একটা হলে আপনারা সফল বলে মনে করবেন? কারণ আওয়ামী লীগ তো তারপরে 2টো টার্ম কাটিয়েই গেল। দেখেন, পৃথিবীতে অনেক ফ্যাসিস্ট সরকার, অনেক স্বৈরাচার সরকার এভাবে থেকেছে, একটু সময় হয়তো বেশি লেগেছে। ডিজার্টেড হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষ তার অধিকার প্রতিষ্ঠিত করবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার যে দায়িত্ব রয়েছে সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। হ্যাঁ, সময় বেশি লাগতে পারে। আমাদের সফলতা আংশিক হয়েছে, দৃশ্যমান পতন সরকার হয়নি, হবে, সরকার বাধ্য হবে। শেখ রবিউল আলম, আপনাকে বাধ্য আমরা করেই ছাড়বো। জি, আপনাকে ধন্যবাদ। এই বাধ্য করে ছাড়বেন, বাধ্য করার জায়গাটা নিশ্চয়ই আমি আরো আপনার সাথে কথা বলবো। আমি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনার কাছ থেকেও জানতে চাই যে আলোচনার কথা বলছে বিএনপি, আলোচনা করতে আপনাদের মানে আলোচনার প্রস্তাবটাও নাকচ করে দেওয়া হচ্ছে। কেন আলোচনা করতে আসলে সমস্যা কি? আমরা তো 2019-এর নির্বাচনের আগে একটা আলোচনা দেখেছি, 2014 নির্বাচনের আগে তো সর্বদলীয় সরকারের প্রস্তাব ছিল, আলোচনার দরজা উন্মুক্ত রাখবার কথা বলা হয়েছিল। এখন আসলে কি হলো? আলোচনা করলে অসুবিধা কোথায় যদি সেখান থেকে একটা শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়? তো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ আলোচক বৃন্দ, ডিবিসির দর্শক বৃন্দ যারা আমাদের এই কথাবার্তা শুনছেন, তাদেরকে কৃতজ্ঞতা। দেখুন, শেখ রবিউল আলম বক্তব্য রেখেছেন। আমি শুধু এটুকু বলতে চাই যে একটি রাজনৈতিক দলের ব্যর্থতা ভোটার, জনগণ, সরকার, নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়ে তারা যদি কোনো তুষ্ট হতে পারেন, আমাদের বলার কিছু নেই। আপনি বলেছেন আলোচনার কথা। দেখুন, আপনি 2014 সালের আগে উল্লেখ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা করতে চেয়েছিলেন, টেলিফোনে আলোচনা করেছিলেন। সেই আলোচনায় কি বেরিয়ে এসেছিল সেটা জানেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে এগিয়ে গিয়েছিলেন, তার ফল আমরা কি পেয়েছি সেটাও দেখেছেন। আর আজকে যেটা বলতে চাই, আমাদের দল থেকে স্পষ্ট করে বলা হয়েছে এবং আমরাও যেটা মনে করি যে একটা দল যখন সরকারে আসে, তার শপথ নেওয়ার পর তার দায়িত্ব হলো সংবিধানকে সংরক্ষণ করা, সংবিধানকে মেনে চলা। আমরা মনে করি আগামী দ্বাদশ সংসদ নির্বাচন এই সংবিধানের আলোকে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, আমাদের সামনে যে বিষয়টি, আগামী 14 ফেব্রুয়ারি এই কমিশনের 5 বছর পূর্তি হয়, একটা নতুন কমিশন গঠিত হবে এবং আমরা করি মহামান্য, এবং এই কমিশন গঠনে কিন্তু বর্তমান সরকার বা আওয়ামী লীগের কিছু করার নেই। মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবং এই যে কথাটা হচ্ছে সার্চ কমিটি সংবিধানে নেই। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। সকল নিবন্ধিত রাজনৈতিক দলের আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা সার্চ কমিটি করতে হয়েছিল। সেই সার্চ কমিটি নিবন্ধিত সকল রাজনৈতিক কাছে নাম আহ্বান করেছেন। সার্চ কমিটি নিজেও অনেকগুলো সিভি নিয়েছেন, তাদের মধ্য থেকে 10 জনের নাম
প্রস্তাব করেছেন মহামান্য রাষ্ট্রপতি, সেখান থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছেন। এবং এই নিয়োগ দেওয়ার পর প্রধান কোনো বিরোধী দলই এ নিয়ে কোনো আপত্তি তোলেননি। কিন্তু আমরা দেখেছি একজন কমিশনার বরাবরই উনি সমর্থ হয়েছেন যে উনি কাদের দ্বারা নিয়োগ হয়েছেন, কমিশনের বাইরে কথা বলতেছেন। হ্যাঁ, তারপর নির্বাচন হয়েছে, নির্বাচন যখন ওনাদের পক্ষে যায়নি, ওনারা পরাজিত হয়েছেন, তখন ওনার নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারদের বিতর্কিত করার চেষ্টা করেছে। দেখুন, 5 বছরের জন্য নির্বাচন কমিশন গঠিত হয় এবং যারা গঠিত হয় তারা যোগ্য ব্যক্তি আমরা মনে করব, কারণ তারা 30-32 বছর সরকারি চাকরি করেছেন, বিভিন্ন ক্যাডারে ছিলেন বা বিভিন্ন বাহিনীতে ছিলেন, বিচার বিভাগে ছিলেন, করা হয়। তাদের ব্যাপারে প্রশ্ন তুলে আমরা আমাদের রাজনৈতিক দলের নিজেদের অবস্থানটা নষ্ট করতে চাই না। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আমি আরেকটা প্রশ্ন করি। তাদের ব্যাপারে প্রশ্ন তোলার বিষয় আপনি বলছেন, আপনি একজন কমিশনারের বক্তব্য বা ভূমিকা নিয়ে বলছেন, কিন্তু আপনি কি একদম মানে বলতে পারেন যে এই যে কমিশনটি গঠিত হয়েছিল, যে কমিশন নির্বাচনগুলো করলো, সেটি নিরপেক্ষভাবে আসলে এই দায়িত্ব পালন করেছে? এক, এবং আপনি বলছেন যে বিএনপির ব্যর্থতা সেটি ভোটার এবং সরকারের উপর বা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দেওয়ার কথা বলছেন। 14 এবং 18-তে কি ভালো বা সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগ সক্ষম হয়েছিল? আওয়ামী লীগের সফলতা আছে? দেখুন, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, আর আমি বলবো আইনগত ব্যাপার। আমাকে দেখতে হবে যে নির্বাচনটা অনুষ্ঠিত সংবিধানের আলোকে, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর মাধ্যমে, সেই আলোকে আইন ও বিধির কোন ব্যত্যয় ঘটেছে কিনা, এটা অবৈধ হয়েছে কিনা, আইনের ব্যত্যয় ঘটেছে কিনা, এই বিষয়টা রাখতে হবে। দেখুন, আমাদের এখানে 41টা রাজনৈতিক দল নিবন্ধিত। 41টা রাজনৈতিক দলের বিভিন্ন মত হতে পারে, কিন্তু সব মত তো আর নেওয়া যাবে না। আর ইলেকশন কমিশনকে দোষারোপ করে তো লাভ নেই। আমি বলতে চাই, যদি কোনো নির্বাচন কোনো আইনগত বা কোনো বিধির ব্যত্যয় হয়ে থাকে, তাহলে নির্বাচনী আইনে নির্বাচন কমিশন বা আদালতে যাওয়া যেত। আদালতে গেলে আদালত অবশ্যই সেটা দেখতো এবং ওই সব নির্বাচন বাতিল হয়ে যেত। এই যে আমরা আজকে এখানে 3টা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারা সব দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় সবগুলি দল, কিভাবে একটা আইন হয়, কিভাবে একটা আইনের প্রয়োগ হয়, সবাই জানি। জি, অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, আপনি যেটি বলছেন যে আইনগতভাবে কোনো ত্রুটি নেই, যদি সেটিও হয় থিওরিটিক্যালি একদম ঠিকঠাক, কিন্তু প্র্যাকটিক্যালি কি এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটি আপনারা বলবেন? এখন সুষ্ঠুর ডেফিনিশনটা কি আপনি বলবেন? এখন আমরা আমাদের সংবিধানে নেই কত পার্সেন্ট ভোট পেলে নির্বাচন বৈধ। আমাদের নির্বাচনে আছে প্রার্থিতা প্রত্যাহার করা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারে। ওনারা যেগুলি বলতে চান, এটার প্রক্রিয়া হয়েছে, দৃষ্টিভঙ্গির ব্যাপার অন্যটা। এটা জনগণ দেখবে, কারণ সামনেও তো একটা নির্বাচন আছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেখানে তো আমরা মনে করি ওনারা যদি জনগণকে বলতে পারেন, হ্যাঁ আপনি যে বিষয়টার অবতারণা করেছেন, আন্দোলন, আমরা তো গত 1 যুগ যাবত দেখে আসছি ওনাদের আন্দোলনের ঘোষণা। আমরা আমাদের এই টানা 13 বছরের ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায়, সরকারের কোনো কার্যক্রম যদি ব্যাহত হয়ে থাকে, ওনারা অবশ্যই সেগুলো চিহ্নিত করে আন্দোলন করতে পারে। কিন্তু দেখতে হবে তাদের সেই আন্দোলনে জনসম্পৃক্ততা আছে কিনা, জনগণ তাদের। অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, আপনাকে ধন্যবাদ। তাদের সেই আন্দোলনে জনসমর্থন, আন্দোলন, জি, তাদের সেই আন্দোলনে জনসমর্থন আছে কিনা বা সামনের আন্দোলন জনসমর্থন থাকবে কিনা, শেখ রবিউল আলম নিশ্চয়ই পরের অংশে বলবেন। কিন্তু একটা বড় প্রশ্ন আপনি তুলে দিলেন, সুষ্ঠু নির্বাচনের ডেফিনেশন কি এবং দৃষ্টিভঙ্গি। তার মানে কি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে আরেকটা অন্য প্রশ্ন করব, কিন্তু এটি আগে একটু বলবেন যে এর কি একটা ডেফিনেশন নেই আমাদের কাছে, যে সুষ্ঠু নির্বাচন কাকে বলে? সুষ্ঠু নির্বাচনের কোনো ডেফিনিশন নাই, তার কারণ সুষ্ঠু নির্বাচন হলো নির্বাচন হওয়ার পরে গেজেট হলে সেটা সুষ্ঠু নির্বাচন। কত পার্সেন্ট ভোট কাস্ট করতে হবে, কে জয়ী হবে, এটা কিছু নাই। তবে আমরা ইলেকশন মিসকন্ডাক্ট বলতে যেটা বুঝি, এটা আমাদের আইনেই বলা আছে। যদি কেউ জাল ভোট দেয়, যদি কেউ ভোটকে প্রভাবিত করে, টাকা দিয়ে ভোট কেনে, ভয়ভীতি প্রদর্শন করে, মোটরসাইকেল দিয়ে র্যালি করে, কালার পোস্টার করে, এবং তাহলে সেগুলো ভোটগুলোতে গ্রস মিসকন্ডাক্ট হবে। মিসকন্ডাক্ট হলে সে ভোট বাতিল হবে এমন না, সে ভোট সুষ্ঠু হবে তা না। গ্রস মিসকন্ডাক্ট ইলেকশন রেজাল্টকে ম্যাটেরিয়ালি এফেক্ট করতে হবে। ইট হ্যাজ টু বি জুডিশিয়ারি প্রুভড। কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে যে এই ঘটনাগুলো ঘটেছে এবং ভোটে যে ব্যবধান, এই ব্যবধানগুলো এই কারণে হয়েছে। তখন আপনি বলতে পারবেন সেই নির্বাচনটা বাতিল বা সুষ্ঠু না। এর বাইরে সব ইলেকশনই অসুষ্ঠু। কারণ যে আমি যে উদাহরণগুলো বললাম, বাংলাদেশের 11টা নির্বাচনের 11টাতেই এই অভিযোগ আছে। আবার সবগুলো নির্বাচনই সুষ্ঠু, কারণ কোন নির্বাচনই তো আদালত বাতিল করেনি, কোন জাতীয় সংসদ নির্বাচন এখন পর্যন্ত বাতিল হয়নি, মানে অ্যাজ এ হোল কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দেন আপনি আসেন
সবচেয়ে বড় যেটা আমি বলে আসছি, সব বাদ দেন, মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না। আপনি সুষ্ঠু অসুষ্ঠু নির্বাচন কমিশন, কারা কমিশনার হবে, নির্বাচন কমিশনকে এম্পাওয়ারমেন্ট, প্রশাসন, যত থিওরিটিক্যাল কথা আমরা বলি, এন রেজাল্ট মানুষ যদি ভোট কেন্দ্রে না আসে, এই ডিসকাশন গুলো করে আমরা কি করবো? মানুষ যদি ভোট কেন্দ্রে না আসে, নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করে আমরা কি করবো? মানুষ যদি ভোট কেন্দ্রে না আসে, নিরপেক্ষ লোককে নির্বাচন কমিশনের মেম্বার করে আমরা কি করবো? তো যে থিওরিটিক্যাল ডিসকাশন গুলো থাকবো, এগুলা প্র্যাকটিক্যালি ফুললি একাডেমিক থিওরিটিক্যাল ডিসকাশন হয়ে যাবে। যেহেতু মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না, কনসিকুয়েন্স হবে কিছুদিন পরে মানুষ ভোট করবে না। মানুষ ভোট কেন্দ্রে না যাওয়ার নেক্সট স্টেপ হবে ভোটাররা যাচ্ছে না, এবং এরপরে ক্যান্ডিডেট পাওয়া যাবে না। যদি প্রার্থী পাওয়া না যায়, তাহলে আপনি ভোট করবেন কিভাবে? প্র্যাকটিক্যালি তখন একটা নির্বাচিত একদলীয় দিকে দেশ চলে যাবে। অলরেডি সেটা কিছুটা কাঠামো আছে, 90% পদ ইলেক্টেড পদ একটি দলে আছে, সেটা তো জনমতের সাথে কখনোই রিফ্লেক্ট করে না। একটু আমার রিয়াজুল কাউসার ভাবে স্বীকার করবেন যে দেশের মানুষ 90% লোক আওয়ামী লীগ করে না, ঐতিহাসিক ভাবেই করে না, ৭০ সালেও করে, কিন্তু 90% নির্বাচিত পদ তো সেখানে আছে। এখন অনেকেই বলতে পারে নির্বাচনে জিতলে আমরা কি করব, আমরা কি ইচ্ছা করে হারবো নাকি? না, এমন একটা লেভেল প্লেইং তৈরি করতে হবে যেখানে অনেক ক্ষেত্রেই সুষ্ঠু ভোট হবে এবং প্রার্থীরা সাহস করে এগিয়ে যাবে। এখন প্রার্থীরাই ঝুঁকি নিচ্ছে, প্রার্থীরা ধরে নিচ্ছে যে আমি ভোটই করবো না, আর 10 বছর পার করবো। সেটা বিএনপিও বলছেন যে আমরা ভোটে যাবো না। এখন বিএনপি একবার ভোটে যায়নি, সেটার ফলাফল বিএনপির জন্য ভালো হয়নি। আরেকবার ভোটে না গেলে সেটা বিএনপির জন্য ভালো হবে না খারাপ হবে তা জানি না। আওয়ামী লীগের জন্য তো বিব্রতকর অবশ্যই সেই পরিস্থিতিটা ট্যাকেল দেয়া, যে কেন ভোটে গেলেন না। সেই ক্ষেত্রে এখন দরকার, এখন থেকে শুরু করে, আমি যতে আমরা বলি রেজিস্ট্রেশন অথবা কাদম্বরী মরিয়া প্রমাণ করলো কাদম্বরী মরেনি, সামনের ভোটে কিছু ভোটে আওয়ামী লীগ হারলে আমরা বুঝবো নির্বাচন কমিশনের ফাইটিং পাওয়ার আছে, নির্বাচন কমিশনের দাঁত আছে, নির্বাচন কমিশনের দাঁত এবং নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে। আপনি কাগজে কলমে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন করলেন, কিন্তু ফলাফলটা দেখা গেল সরকারি দল জিতে গেল, যেটা জনমতের সাথে রিফ্লেক্ট না, পারসেপশনের সাথে রিফ্লেক্ট না, ইন্ডিকেটরের সাথে রিফ্লেক্ট না। সে ভোটটি আপাত দৃষ্টিতে সুষ্ঠু মনে হলেও আসলে কি সুস্থ? তো আপনি বিশাল পরিসরে একটা প্রশ্ন করেছেন, আলোচনার প্রয়োজন, নির্বাচন কিভাবে করা দরকার, নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন, মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করা। এবং আমি সবসময় বলেছি এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবসময় ৭৫ সালে নির্বাচন করে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, ৭৫ থেকে ৯৬ নির্বাচন করে করে আওয়ামী লীগ এসেছে। এই পরিস্থিতি সেই সময় দেশে হতো বা আওয়ামী লীগ ফেস করতো, তাহলে আওয়ামী লীগ এই অবস্থায় আসতে পারতো না। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, একটা বিরতিতে যাব, আমি একটা বিরতিতে যাব। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনি বলছিলেন নির্বাচন কমিশনের কথা, আমি সেখানেও একটু আসবো। আপনাদের দলের চেয়ারম্যান বলেছেন সেই প্রসঙ্গেও একটু আপনার মন্তব্য শুনবো। আরো প্রশ্ন তো আছেই। ফিরছি রাজকাহনে একটা বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বলছিলাম আপনার কাছে, আপনাদের দলের চেয়ারম্যান জি এম কাদের বলছেন যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল তারাই নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে, এবং তিনি প্রস্তাব করছেন, দাবি করছেন আইন করবার কথা, সংবিধান অনুযায়ী আইন করবার কথা বলছেন নির্বাচন কমিশন গঠনে। কিন্তু প্রধানমন্ত্রী যেমন সেদিন স্পষ্ট করেছেন সার্চ কমিটির মাধ্যমে হবে, আইনমন্ত্রীও আজকেও বলেছেন যে সার্চ কমিটির বিকল্প নাই, এখন আইন করার সময় সুযোগ কিছুই নাই। এই বিষয়ে আপনি কি বলবেন, এবং এত পরে এসে এই বিষয়টি কেন? 14 ফেব্রুয়ারি যে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে সেটা তো আপনারা আগে থেকেই জানতেন, এই প্রস্তাবটা কি আগে থেকেই আপনাদের আলোচনায় ছিল বা দাবিটা ছিল? শামীম পাটোয়ারি, এই প্রস্তাব তো 1972 সালের সংবিধান থেকেই আছে, প্রায় 50+ বছর ধরেই তো আছে। এটা সরকারের সদিচ্ছার ব্যাপার। সরকার চাইলে অর্ডিন্যান্স জারি করে আইন করেছে, আমরা দেখেছি অনেক লেস গুরুত্বপূর্ণ আইন অর্ডিন্যান্স জারি করে করা হয়েছে। এখন ব্যাপার হলো শুধু নির্বাচন কমিশন না, তত্ত্বাবধায়ক সরকারটাও যখন ছিল, যে সরকারই আসছে তারা পরবর্তী ভোটে জয়লাভের জন্য এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। অভিযোগ তোলা হয় 2001 সালে আওয়ামী লীগ সেভাবেই ছকটা কাটেছিল বলা হয়, এবং পরে সেই ছকটা ভেঙে ফেলা হয়েছে। 2006 সালে আমরা তো দেখলাম বিচারপতির বয়স বাড়িয়ে দেওয়া হলো যেন তাদের পছন্দশীল কে এম হাসান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। তো এই ঘটনাগুলো আমরা দেখেছি। এখন আসলে প্রথম যেটি আমি মনে করি, এই মুহূর্তের প্রেক্ষাপট, কোন সরকার না চাইলে নির্বাচন সুষ্ঠু সম্ভব না। কোন নির্বাচন না চাইলে নির্বাচন কমিশন একা কোনোভাবেই নির্বাচনকে সুষ্ঠু করতে পারবে না। আপনি যদি বিচ্ছিন্ন কিছু উপনির্বাচন বলেন সেটা অনেক ক্ষেত্রে সম্ভব, বা ফেজ বাই ফেজ, কিন্তু জাতীয় নির্বাচন যদি একসাথে হয় এটা নির্বাচন কমিশন কখনোই সুষ্ঠু একা করতে পারবে না। এটার জন্য আমূল পরিবর্তন প্রয়োজন। সেই আমূল পরিবর্তনের ধারা হিসাবে একটা প্যাসিভ অথবা ট্যাসিট প্রতিবাদ জনগণ করছে ভোট কেন্দ্রে না গিয়ে।
এটা আওয়ামী লীগ সরকারকে উপলব্ধি করতে হবে ভোট কেন্দ্রে না যাওয়ার এই বিব্রতকর বিষয়টি। দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে বিএনপিকেও ক্রেডিবল এবং অ্যাকসেপ্টেবল প্রপোজাল নিয়ে আসতে হবে, অতি বিপ্লবী প্রপোজাল নিয়ে না। আপার হ্যান্ডে আওয়ামী লীগ, এটা আমাদের স্বীকার করতে হবে। সমাধানটা যদি আপনি গণতান্ত্রিক ভাবে করেন সেটা আওয়ামী লীগের হাতে, এবং সমাধানটা আওয়ামী লীগকে আমাদের করতে হবে, আওয়ামী লীগকেই আপিল করে করতে হবে। আপিল শব্দটা অবশ্য অন্যভাবে বলা যায়। তো সেক্ষেত্রে বিএনপিকেও রিয়েলিস্টিক প্রপোজাল দিতে হবে। একটা ন্যাশনাল ডাক দেওয়া উচিত যে সকল রাজনৈতিক দল কি ভাবছে নির্বাচন নিয়ে। নির্বাচন মানেই তো প্রার্থী, নির্বাচন মানেই তো ভোটার, নির্বাচন মানেই রাজনৈতিক দল, আর রাজনৈতিক দল মানেই নির্বাচন। যদি নির্বাচন না করা যায়, নির্বাচনে না যাওয়া যায় বা বাধ্য হয়ে নির্বাচন ছেড়ে দেয়, তাহলে রাজনৈতিক দল রাজনীতি করবে কেন? এখন যখন রাজনৈতিক দল রাজনীতি করবে না, তার মানে কি এদেশের মানুষ রাজনীতি ক্রিয়াশীল হবে না? তখন অবভিয়াসলি এদেশে মৌলবাদীরা ক্রিয়াশীল হবে, এবং বিভিন্ন দল থেকে, আমি শেষ করে দিচ্ছি, হতাশাগ্রস্ত এই কর্মীরা মৌলবাদী সংস্থায় অংশগ্রহণ করবে। ধন্যবাদ। জি, ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দুই দলেরই জন্য দুটি করণীয় কথা বলেছেন। আমি শেখ রবিউল আলম, আপনার কাছেই যাই। ক্রেডিবল অ্যাকসেপ্টেবল প্রস্তাব নিয়ে আসতে হবে বিএনপিকে বলছেন ব্যারিস্টার শামীম পাটোয়ারি। আপনারা কি সেরকম কিছু করবেন, নাকি শুধু তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি এরকমটা কিছু বলবেন? আপনাদের কি কোনো প্রস্তাবনা আছে? শেখ রবিউল আলম। হ্যাঁ, না, আমাদের প্রস্তাবনা তো রয়েছে। আমরা বলেছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না। এখন ধরেন তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টার্ম গভর্নমেন্ট কি ফরম্যাটে হবে সেটা নিয়েই তো আলোচনা হবে। তো আমাদের তো ইতিবাচকই প্রস্তাব। আমরা ক্রেডিবল নির্বাচন চাই, নির্বাচনকালীন একটা সরকার চাই। সরকার অনেকভাবে হতে পারে, কিন্তু নিশ্চয়ই দলীয় সরকার না। আমরা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। এখন ধরেন সার্চ কমিটির কথা বলছেন, সার্চ কমিটিতে আওয়ামী অনুগত খোঁজা হয়, হ্যাঁ, 7টা আওয়ামী লীগ পাওয়া যায় কিনা। এখন যদি সেভাবে আপনি সার্চ কমিটি করেন, তাহলে সেই সার্চ কমিটি তো ফাংশন করছে না। আবার আপনি সার্চ কমিটি করে যদি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হন, তাহলে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন ফাংশন করে না, কারণ নির্বাচন ব্যবস্থাপনার সিংহভাগই যে সমস্ত সংস্থা আছে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ সরকার সেখানে না চাইলে শুধু নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। অর্থাৎ নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সরকার, এই দুটো নিয়েই আলোচনা হওয়া দরকার, এবং এই দুইটাই নিরপেক্ষ হওয়া দরকার। কিন্তু ফরম্যাটটা কি হবে সেটা আলোচনা নিশ্চয়ই করে বের করা যাবে। জি, আলোচনার বিষয়। শেখ রবিউল আলম, যেটি ব্যারিস্টার শামীম পাটোয়ারি বলছেন যে বয়স বাড়িয়ে কে এম হাসানকে যেন নির্বাচনকালীন সরকার প্রধান করা যায়, সেই চেষ্টাটা করা হয়েছে। আমরা দেখেছি ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে তখন প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আবার ১/১১ সরকার আসলো। তাহলে তো সেই তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে ফ্রেমটা ছিল সেটিকে তো বিতর্কিত করছে বিএনপি। না না না, আপনি কেন ভুল এভাবে ব্যাখ্যা করছেন? ইয়াজউদ্দিনকে যে ক্ষমতা নিতে হয়েছিল বা দেওয়া হয়েছিল সেটা সংবিধান মেনেই। ফার্স্ট অপশনে আপনি কে এম হাসানকে মানলেন না, সংকট আওয়ামী লীগ তৈরি করলো। তারপর প্রথম দ্বিতীয় জন নিলেন না, তৃতীয় জন নিতে চাইলেন না, চতুর্থ নিতে চাইলেন না, তারপর রাষ্ট্রপতি এসেছে। আপনার মনে রাখা দরকার, রাষ্ট্রপতি যে ক্ষমতা নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের, সেটাও সংবিধান সম্মত। জি, এখনো তো আওয়ামী লীগ বলছে সব সংবিধান মেনেই হচ্ছে। সংবিধানও তো 96-এও ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল না। তখন আওয়ামী লীগের কেন প্রয়োজন হয়েছিল? তখন তো আওয়ামী লীগের প্রয়োজন হয়েছিল। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে নিজের অধীনে নির্বাচন করবার জন্য অথবা ক্ষমতা দখল করবার জন্য সংবিধানে ৫০ সংশোধনী কেন করলো? তত্ত্বাবধায়ক সরকার বাতিল তো প্রয়োজন ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নেওয়ার জন্য বিএনপি এবং আওয়ামী লীগের যদি ষড়যন্ত্র থাকে, তাহলে আপনি আরো স্বচ্ছ, দক্ষ, যোগ্য তত্ত্বাবধায়ক সরকার করতেন, যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। তা তো আপনি করেন নাই। আপনি তো নিজেই তত্ত্বাবধায়ক সরকার হয়ে বসে আছেন। তাহলে আপনার অধীনে নির্বাচনটা কিভাবে হবে এটা আপনাকে বুঝতে হবে। তারপরে একটা কথা বলছিল যে সংলাপের ডাক মাননীয় প্রধানমন্ত্রী 2014 আগে দিয়েছিলেন, সত্য দিয়েছিলেন। আমরা কি না করেছিলাম? আমরা বলেছিলাম 28 তারিখে কর্মসূচি আছে, আমরা একদিন পরে সংলাপে অংশ নিতে চাই। আপনারা সংলাপের আর উদ্যোগ নিলেন না। এটা কি যথেষ্ট ছিল সংকট থেকে উত্তরণের জন্য? একটা দিন আপনি বলেছেন 28 তারিখে আসতে, আমরা বলেছি 29 তারিখে আসবো। সমস্যা কোথায়? একটা জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনি আলোচনা করবেন না? আপনি জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেই কর্মসূচি তার উপরে কেন গুরুত্ব পেল, বা তারপরে আপনারাই কেন উদ্যোগ নিলেন না? সেই প্রশ্নগুলো আওয়ামী লীগ কিন্তু পরবর্তীতে করেছে। শেখ রবিউল আলম, আসি আপনার কাছে পরবর্তীতে আরো একবার। নিশ্চয়ই আপনার আরো বক্তব্য থাকবে। জি, অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, আপনি কি বলবেন এই প্রসঙ্গে? এবং সরকারকেই এই দায়িত্বটা নিতে হবে, ব্যারিস্টার শামীম পাটোয়ারি যেটি বলছেন, আপনারা কি কোনো দায়িত্ব নেবেন নাকি বিএনপি নাই তো নাই? এখানে শেখ রবিউল আলম বারবার বলার চেষ্টা করেছে নিরপেক্ষ লোক, যে আমরা সরকারে বা যে কোনো নির্বাচন নিরপেক্ষ লোক পাচ্ছি না। আপনার কথা কিন্তু বেরিয়ে এসছে যে 2007 সালে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব 16 কোটি লোকের মধ্যে নাম্বার 1 অপশন, নাম্বার 2 অপশন করতে পারলেন না।
অর্থাৎ একজন লোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে পারলেন না, উনি নিজে হতে হলেন। আর এখন তো কমিশনে 5 জন, 5 মত হতেই পারে। দেখুন, আর কথা হলো, এখন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, আমরা কিন্তু একটা জিনিস প্রমাণ করতে পেরেছি যে নির্বাচন তফসিল ঘোষণার করার পর সকল মন্ত্রণালয় নির্বাচন কমিশনে চলে যায়, প্রধানমন্ত্রী সহ যারা থাকেন তারা শুধু রুটিন ওয়ার্কটা করে থাকেন। আমরা কিন্তু যেটা নির্বাচনে দেখাতে পেরেছি যে মন্ত্রীরা বা প্রধানমন্ত্রী করে কেউ কিন্তু তারা রুটিন ওয়ার্কের বাইরে কোনো সুবিধা নেন না, কোনো ফাইল সই করেন না বা কোনো কিছু করেন না। অর্থাৎ আমরা যেটা চাই, দেখেন এখানে আরেকটা প্রসঙ্গ বলতে চাই বা জাতীয় পার্টিকে আমরা ধন্যবাদ দিতে চাই। 2014 সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিল। কেন? ওনারা মনে করেছিল বিএনপি যদি নির্বাচনে না আসে এদেশে নির্বাচন হবে না, এবং তারা চায় অনির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অবৈধ বসে কেউ ক্ষমতায় আসতে পারে নাই। কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু 12টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। অর্থাৎ নির্বাচনকে ঠেকানো যায়নি। 2018 সালে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে খুব প্রশ্ন তোলা হচ্ছে। এখন আমি তো বলেছি আইনগত বৈধতার কথা বলেছি। হ্যাঁ, এবার আসেন 2018 সালে নির্বাচনের পরে ওনারা 72টা মামলা করলেন হাইকোর্ট ডিভিশন। ওই মামলাগুলি তো প্রসেস করলেন না, কারণ মামলার জন্য যেসব তথ্য প্রমাণ দরকার সেটা তাদের ছিল না। অর্থাৎ এক ডেটের পরে আর মামলাগুলি ওনারা চালেন নাই। তাহলে ধরে নিলাম মামলা করলেন না, আন্দোলনের হুমকি দিলেন, সে আন্দোলন কি করতে পেরেছেন? আরেকটা কথা বলতে চাই, দেখুন এখানে ব্যারিস্টার শামীম পাটোয়ারি খুব ভালো কথা বলেন, আমিও একমত হয়ে বলতে চাই। আমাদের যে গণপ্রতিনিধি আদেশ 1972, এটার কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছিল 2008 সালে। সকল দলের ভিত্তিতে সেটা হয়েছিল। এই যে আমরা এত কথা বলি কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, কত, আমরা কোন দল থেকে এ পর্যন্ত দাবি এসেছে যে আমাদের আরপিওতে বিধান করা হোক এত পার্সেন্ট ভোট না হলে নির্বাচন হবে না বা বৈধ হবে না, এত পার্সেন্ট ভোট কাস্ট না হলে নির্বাচন আবার হবে? বিশ্বের অনেক দেশে কিন্তু এই বিষয়টি আছে, এত পার্সেন্ট ভোট হইতে হবে নাহলে নির্বাচন আবার হবে। দেখেন, স্পষ্টত কোন রাজনৈতিক দল বা বড় রাজনৈতিক দল এই বিষয়টা বলেন না, অস্পষ্টভাবে দাবি করে যান, আইনগত কোনো ব্যবস্থায় যান না। কারণ আইনগতভাবে প্রমাণ করার মতো, আমি প্রথমে বলেছি, আমাদের নির্বাচন আইন এবং বিধি ব্যত্যয় হলে প্রতিটি ধারার বিপরীতে বলা আছে কি হলে কি হতে পারে। জি, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, একটা বিরতিতে যেতে হবে, আপনাকে থামাতে হচ্ছে, একটা বিরতিতে যাব। কিন্তু আপনি যে প্রশ্নটি তুলেছেন নিশ্চয়ই শেখ রবিউল আলম পরবর্তী অংশে সেটি দেবেন, তার উত্তর নিশ্চয়ই দেবেন। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। শেখ রবিউল আলম, আপনার কাছে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার যে প্রশ্নগুলো করছিলেন, যে মামলা করলেন কিন্তু এগোলেন না কেন, আন্দোলনের ডাক দিলেন, আহ্বান করলেন কিন্তু রাস্তায় নামলেন না কেন, এই প্রশ্নটির উত্তর নিশ্চয়ই দেবেন। সাথে সাথে এই প্রশ্নটিও আমি করি, প্রধানমন্ত্রী যে প্রশ্ন করেছেন যে বিএনপিকে কেন ভোট দেবে, বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে ভোট দেবে, কিন্তু মানে শুধুমাত্র ব্যর্থতার কারণেই বিএনপির কাছে যাবে? বিএনপি কি আশা দেখাতে পারলো, কি স্বপ্ন বা কি রূপরেখা দিতে পারলো, সেরকম কি কিছু আছে? বাংলাদেশের হিস্ট্রিতে বিএনপির সুশাসনের ইতিহাস রয়েছে। বাংলাদেশে বিএনপি যতবার ক্ষমতা এসেছে গণমানুষের রাজনীতি করেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, ইভেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত করেছিল। যার ফলে যে সংকট আওয়ামী লীগ সৃষ্টি করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সংকট থেকে উত্তরণের জন্য একমাত্র রাজনৈতিক শক্তি বিএনপি। এই কারণে মানুষের বিএনপির প্রতি সমর্থন রয়েছে এবং তারা ভোট দেবে। প্রধানমন্ত্রী নিজে তো সংকট সৃষ্টি করেছেন, আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে জনগণ বিএনপিকে ভোট দেবে মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, মানুষের ক্ষমতা যে আওয়ামী লীগ দখল করেছে তার থেকে বেরিয়ে আসার জন্য, মানুষের অধিকার যে আওয়ামী লীগ হরণ করেছে তার থেকে বেরিয়ে আসার জন্য, সর্বোপরি আওয়ামী লীগ করতে যে অপশাসন এবং দুঃশাসন চলছে তার থেকে বেরিয়ে আসার জন্য মানুষ ভোট দেবে। কাউসার একটা কথা বলছিলেন, আমি একটু না বলে পারছি না, কারণ 16 কোটি মানুষের মধ্যে কাউকে পাওয়া গেল না, ইয়াজউদ্দিন পাওয়া গেল। আরে ভাই, সংবিধানে সুনির্দিষ্ট ভাবে ছিল যে অপশনগুলি কি হবে। 16 কোটি মানুষ কোথাও সুযোগ নাই তো, ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন, ফোর্থ অপশন ছিল। সেই অপশন অনুসারে ইয়াজউদ্দিন এসেছে পঞ্চম অপশনে। এটাকে আপনাকে বুঝতে হবে, এটা সাংবিধানিক ভাবে নির্দিষ্ট করা ছিল। আর 2008-এর আরপিওর কথা কাউসার ভাই বলছিলেন, 2008-এর আরপিও তো আপনারা নাই, আপনারা আরপিও অনেক ধারা চেঞ্জ করে ফেলেছেন 2008-এর যেটা তত্ত্বাবধায়ক সরকার তখন করেছিল। অর্থাৎ ক্ষমতা থাকার জন্য যা যা করা দরকার তাই করেছেন। 2014 নির্বাচন, আমি বলতে বাধ্য হচ্ছি, নির্বাচনের আগে সরকার হয়ে গিয়েছে, অর্থাৎ 153 সিট আওয়ামী লীগ কনফার্ম করে ফেলেছে। তো নির্বাচনের আগে যদি সরকার হয়ে যায়, সেই নির্বাচনে মানে জনগণের অংশগ্রহণ থাকে কোথায়? 2008-এর নির্বাচন, আপনি ভাবেন নির্বাচনের আগের রাত্রে ভোট রয়েছে 66% আসনে, হাজার হাজার কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। আপনারা বলছিলেন যে শেখ রবিউল আলম, এই বিষয়টা কি কোথাও প্রমাণিত হয়েছে? এসপি এবং ডিসি
হ্যাঁ, টিআইবি রিপোর্টে কোথায় আসছে, প্রমাণিত হয়েছে? তারা আপনাদের তথ্যপত্র অভিযোগটা দিয়ে কোথায় প্রমাণ করেছেন? করেছে। আর আপনারা কোথায় কোনো প্রমাণিত উত্তর দিতে হয়েছে পারেন একটু না। বলবেন? এটা প্রতিষ্ঠিত। শোনেন, আমাকে বলতে দেন কথা, ভাই, না, সময় কম, আমি প্রতিষ্ঠিত বলবো। একটা বিষয় না, আমি আপনার DC সাথে এবং cross SP রা করতে যাচ্ছি। ডিসি এবং এসপিরা ফলাফল বানিয়ে রেখেছে, তারা ফলাফল বানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে পাঠায় দেয়। কোন জায়গায় এই মানুষের অভিযোগটা ভোট কি দিয়ে আপনারা শেখ রবিউল আলম কেন্দ্রে ভোটার গেলে assault হয় এবং গেলে মার্কেটে মানে ভোট দিতে হয়। শেখ রবিউল আলম এক কথায় হচ্ছে নির্বাচন নির্বাচনের ভেঙে সুষ্ঠুতা দিয়েছে। নিয়ে আপনারা প্রশ্ন করছেন, কিন্তু 2008 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন হলো সেটিও সুষ্ঠু হয় নাই বলে এই বিএনপি মহাসচিবও বললেন। তাহলে আসলে সুষ্ঠু নির্বাচনটা, যেটি ব্যারিস্টার শামীম পাটোয়ারি হয়তো বলছিলেন যে সুষ্ঠু নির্বাচন, তাহলে কিছুই বলা যাবে না। আমার হাতে যেহেতু সময় নাই, আপনি আমাকে প্রশ্নটা বলেন, 30 সেকেন্ড আমাকে সময় দিলে আমি বলতাম কেন বলেছেন। তাহলে আর প্রশ্নটা না তুললেই ভালো হয়। বলে ফেলেন, 20 সেকেন্ডে বলে ফেলেন, তাহলে আমার অন্য অতিথিদের সময় কমে যাবে। যে সরকারটা নির্বাচন করেছিল ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন, সেটা অসাংবিধানিক সরকার ছিল। সাংবিধানিক সরকার ছিল ইয়াজউদ্দিন আহমেদ, তার অধীনে নির্বাচন হয় নাই। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আন্দোলন করে যে ফখরুদ্দিন মঈনুদ্দিন কেঁদেছিল, ওই সরকার নির্বাচন করার সময় আওয়ামী লীগকে ফেভার দিয়েছে এবং বিএনপির প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। শেখ রবিউল আলম, ধন্যবাদ আপনাকে। মানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুষ্ঠু নির্বাচনটা কোথায় বা হলো। ধন্যবাদ শেখ রবিউল আলম। আর সময় দিতে পারবো না আমার মনে হয়। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনাদের নির্বাচনের পরিকল্পনাও যদি একটু বলেন। জি, আমরা অবশ্যই নির্বাচন নিয়ে অনেক পরিকল্পনা করছি, তৃণমূলকে মানে বেগবান করছি। দেখুন, 8 সালের নির্বাচন যদি এমনই হবে, বিএনপি সেখানে গিয়েছে কেন? বিএনপি আওয়ামী লীগ সবাই একটা সেফ এক্সিট চাচ্ছিল, আর্মি ব্যাক গভর্নমেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য। জাতীয় পার্টিও সবাই জেনে শুনে বুঝে সেই ভোটে গিয়েছে এবং ওই সরকার বৈধ অবৈধ, এটা যদিও সুলতানা কামালের একটা জাজমেন্ট আছে, যে জাজমেন্টে বলা হয়েছে ওই সরকারটা দ্রুত ইলেকশন করা উচিত, ইমার্জেন্সি পিরিয়ড কখনো 6 মাসের বেশি হওয়া উচিত না, 2 বছর হয়ে গেছে। তো ওইটাকে অবৈধ বলা যাবে না, বৈধও বলা যাবে না, কিন্তু সবাই মিলে কিন্তু ভোটে গিয়েছে এবং ভোটের পরে খুব একটা রিয়াকশনও বিএনপি দেখায়নি, যেটা 21 সালে দেখাচ্ছে। কারণ তখন বিএনপির কাছে মনে হয়েছিল সেনা সমর্থিত সরকারের পরিবর্তে একটা ইলেক্টেড আওয়ামী লীগ গভর্নমেন্ট বেটার হবে। নাও ইয়াজউদ্দিন সাহেবের ক্ষমতা গ্রহণটা অবৈধ। কেন অবৈধ আমি বলছি। সেকেন্ড অপশনে ছিল আপিল বিভাগের লাস্ট বিচারপতি হামিদুল ইসলাম বা হামিদুল হক সাহেবের কাছে কনসেন্ট নেয়া। হামিদুল হক সাহেব বলেছে তাকে এটা জানানো হয়নি। থার্ড অপশন ছিল সমাজের একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে অ্যাপ্রোচ করা। রেকর্ডে কোথাও নাই এরকম কোন ব্যক্তিকে অ্যাপ্রোচ করা হয়েছে। ফোর্থ ছিল যখন কাউকে পাওয়া যাবে না, ফোর্থ বা ফিফথে, তখন ইয়াজউদ্দিন সাহেব নিয়ে নেবে। রেকর্ডে এই মাঝখানের স্টেপ গুলো কিন্তু নাই, এটা প্রুভ, কারণ এনে একটা রিটও হয়েছিল। সে কারণে ওটা অবৈধ ছিল, যে কারণেই পরবর্তীতে 111 আসলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি খুবই দারুণভাবে স্পষ্ট করেছেন। জি, এবিএম রিয়াজুল কবির কাউসার। দেখুন, এখানে আন্দোলনের কথা বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ টানা 13 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। প্রধান বিরোধী দল যদি বলি বিএনপি, এই সরকার এমন একটি ব্যর্থতা জনসমক্ষে আনতে পেরেছেন যার পক্ষে জনগণ তাদের আন্দোলনে সায় দেবে পারেননি। আমরা মনে করি আমরা একসময় যে স্লোগানগুলি দিতাম উন্নয়নের, সেই কাজগুলি এই 13 বছরের টানা ক্ষমতায় থাকার কারণে করতে পেরেছি এবং এই আমরা মনে করি আগামী বছরে এই কারণে অনেক জনভোগান্তি কমে যাবে এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে নিয়ে আমরা জনগণের জনবান্ধব যে কাজগুলো এগুলো আমরা করতে চাই এবং মনে করি জনগণ আবারও এই ধারাবাহিকতা বজায় রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে আবার ভোট দেবে এবং আমরা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাব জনগণের সেবা করার জন্য। যেহেতু বিএনপি তেমন কোনো প্রতিরোধ করে তুলতে পারেনি, হ্যাঁ, আমরা অবশ্যই বলবো আপনারা আন্দোলন করবেন সুষ্ঠু দ্বারা। সেই আন্দোলন যেন আপনাদের সবাই নিজেদের চেয়ার চুরি না হয়, প্রেস কনফারেন্সের পরে নিউজ করার জন্য আপনারা যেন নিজেরা মারামারি না করেন, আমরা লক্ষ্য করে দেখেছি এবং এই কারণে যেন জনভোগান্তি কোথাও না হয়। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, অনেক ধন্যবাদ শেখ রবিউল আলম এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাদের তিনজনকেই আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে। ধন্যবাদ দর্শক আপনাদের।